নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ 19শে মে। আজ এই চ্যানেল গালভরা গপ্প তার 1 বছরের পথ চলা সম্পূর্ণ করলো। সেই উপলক্ষে আজ আমাদের নিবেদন প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারের অবিস্মরণীয় সৃষ্টি প্রদীপিসির বর্ণী বাক্স। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাঁচু মামার প্যাকাটির মতো হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শূন্যে খানিক হাত পা ছুঁড়ে বাবা গো মা গো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসলো। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখলো কোথাও ছড়ে গেছে কিনা ও আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চি চি করে বলল, বুঝলি, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অব্দি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস। তা নইলে প্রদীপিসির বর্মী বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন? বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক। কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলে পুলে বাক্স প্যাঁটরা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন তিনিও অবাক। পাঁচু মামা বলল, 100 বছর পরে প্রদীপিসির বর্মী বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতন, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতন, আর মুখটা আছে হরিয়ে বাবা হাঁসের ডিমের মতন। মুঠো মুঠো হিরে আছে, আর গোছা গোছা মোহর আছে রে। তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তের একেবারে সালওয়েন নদী বয়ে গেছে, পাপের উপরে পাপ চেপে একেবারে পর্বত তৈরি হয়েছে। সব আমি একা উদ্ধার করব। আমার ভারী রাগ হলো। আমি বললাম, তুমি ইঁদুর ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, এই, আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে। বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, 1 বোতল লেমনেড খাওয়ালাম, খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙ্গারা, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম। বললাম, ও পাঁচু মামা, প্রদীপিসির বর্মী বাক্সটা কোথায় আছে? পাঁচু মামা আমার এত কাছে ঘেঁষে এলো যে তার কনুইটা আমার কোঁকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুঁয়োপোকার মতো দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুঁয়োপোকার সুরসুরি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো, আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেঁষে হাঁ করে কথা শুনছেন, আর তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে, আর গলার মধ্যেখানে একটা গুটুলি মতো ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, এই দেখ, মামার বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষণ কাহিনীগুলো তোর জানা দরকার। একথা কখনো ভেবে দেখেছিস? প্রদীপিসির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারত, তা জানিস? ঠাকুরদার প্রদীপিসি, ওহ, অদ্ভুত রাঁধতে পারতেন। একবার ঘাস দিয়ে এই যা চচ্চড়ি রেঁধেছিলেন যে বড় লাট সাহেব একেবারে থ বলেছিলেন, এই খেয়েই तुम लोग को देश को ऐसा दशा। আগে সে কথা। অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রদীপিসি। বেঁটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা, আর মনি এই সা জিলিপির প্যাঁচ। সিংহের মতো তেজও ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর কিনা।
কি বুঝলি? ওই প্রতিবেশী গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন। সে 32 বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা তো বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন, মেলা সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ডা নিয়ে, কপালে এই চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম। অথচ এদিকে মনে হয় যেন দিদার টাকা। দান টানও করেন, জিজ্ঞেস করলে বলেন সবই নাকি ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা বটে। এই সব ভাবছেন, হঠাৎ হই হই রই রই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চোখলা ডাকাত পানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললো। নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিল। আর প্রদীপিসির সঙ্গে রমাকান্ত ছিল, তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাঁক থেকে 7.5 আনা পয়সা আর নসির কৌটোটা কেড়ে নিলে। প্রদীপিসি থান পরা, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড়খানা জড়িয়ে, তার উপর 2 হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয় কেউ তার কাছে আর এগুলোই না। শেষটায় তিনি হাঁক দিয়ে বললেন, ওরে বাট পড়েরা, গাড়োয়ান রমাকান্ত সবাইকে তো আধমরা করে ফেললি। গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কিনা জানি না। এবার তোরাই আমাকে নিমাই খুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। ও বাবা! তাই না শুনে ডাকাতরা একেবারে জিপ টিপ কেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে পড়িয়ে বলল, নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল, নিমাই সর্দার এদের প্রত্যেকের ছাল একেবারে ছাড়িয়ে নেবে। ছেড়ে দিন আমাদের। তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তের গায়ে হাত বুলিয়ে গারোয়ানকে নগদ 4টে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। এদিকে প্রদীপিসিও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি। জানিস তো, প্রদীপিসির ভীষণ বুদ্ধি। তা করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। প্রদীপিসি খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের ওপরে চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে চোট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব তা এখনো ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। শুনে তো খুড়োর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে রূপো বাঁধানো গড়গড়া নলটা মাটিতে পড়েই গেল। খুড়ো মশাই বিদ্যাসাগরী চটি পায়, তারই ওপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোঁফ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কথা বেরোল না। প্রদীপিসি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে আমার মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার কোনো অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থা অবশ্যই তোমার হাতে। বলে চাদরটা চৌকির ওপরে রেখে কুঁজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতো করে 4টি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়ো আস্তে আস্তে সেখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব। হ্যাঁ, 50 টাকাই দেব, যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রদীপিসি এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 100 টাকা দেব। প্রদীপিসি একটু হাসলেন। খুড়ো বললেন আরো, আচ্ছা ঠিক আছে, 500 টাকা দেব নয়।
প্রদীপিসি একটু কাশলেন, খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্ধুক খুলে দেব, যা খুশি নিয়ে যেও। প্রদীপিসি খুন্তি করা নামিয়ে রেখে সোজা সিন্ধুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো সিন্ধুক খুলতেই হিরে জহরতের আলোয় প্রদীপিসির চোখ একেবারে ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রদীপিসির মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিচ্ছু ঠাওর করতে পারবেন। কিন্তু প্রদীপিসি সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে খানিক ঝুঁকে পড়ে বললেন, ও মা, এই যে আলাদিনের ভাড়ার ঘর, বেটা ঠ্যাঙারে বাটপার, কি দাওটাই মেরেছিস। বলে দু হাতে জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্স টেনে নামালেন। খুড়ো হাঁ হাঁ করে ছুটে এসে বললেন, এই 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 এই, কি করো কি? আহা, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রদীপিসি থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন, চুপ রাও শালা, নয়তো সব প্রাইভেট পেপার খবরের কাগজে ছেপে দেব। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জল চৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে একেবারে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামলো, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন, এই তারপর কি হলো? পাঁচু মামা বিরক্ত হয়ে বলল, তা আপনার কি মশাই? ভদ্রলোক অপ্রস্তুত পানা মুখ করে বললেন, এই না, গল্পটা এই বড় লোমহর্ষণ কিনা। পাঁচু মামা আরো কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, এই চুপ, চোখ ইজ জলজলিং। পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো, বুঝলি, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে প্রদীপিসি সারা দিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো। তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ প্রদীপিসি বাড়ি পৌঁছলেন। কেউ মনেই করেনি পিসি এত শিগগির ফিরবেন। সবাই অবাক। সবাই বেরিয়ে এসে প্রদীপিসিকে আর জিনিসপত্র পোটলা পুটলি টেনে নামালেন। তারপর একেবারে সে কি গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প। অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়োর যোগের কথা প্রদীপিসি ছাড়া কেউ সন্দেহ করেনি। প্রদীপিসিও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন, সেটা আসলে পানের দিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামা চোখ গোল করে, চুল খাড়া করে, চিঁচি করে বলতে লাগলো, আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। বুঝলি, সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রদীপিসি এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে একেবারে সে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসি নিজে একেবারে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে সে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। বললেন, নেই বললি হলো, এই তো আমার বগল দাবা করা ছিল, আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কর্পূরের মতো উড়ে গেল। এ কি মগের মুলুক! এই বলে গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করিয়ে গারোয়ানে দুহাতি ধুতি ঝাড়িয়ে আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন একটা কাণ্ড বাঁধালেন তার আর বর্ণনা দেয়া যায় না।
শেষে যখন গরু দুটোর লেজের খাঁজে খুঁজতে গেছেন, তখন গরু দুটো একেবারে ধৈর্য হারিয়ে প্রদীপ পিসির হাঁটুতে এই চা গুঁতিয়ে দিল যে প্রদীপ পিসি তখনই উড়িয়া বাবা গো মা গো বলে বসে পড়লেন। কিন্তু বসে পড়লে কি হবে, বলেইছি তো সিংহের মতো তেজ ছিল তার। বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন, কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল। এবার প্রদীপ পিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিল, বললেন, নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল, আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি 3 দিন 3 রাত ধরে মামার বাড়ি শুদ্ধ কেউ খায়ও নি ঘুমোয়ও নি, বাগান পর্যন্ত একেবারে খুঁড়ে ফেলেছিল রে। যাদের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগে গেল। আমি আর সে চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর তারপর পাঁচু মামা বলল, তারপর আর কি, 1 সপ্তাহ সব ওলট পালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারোর মুখে কথাটি অবধি নেই। সারা বাড়ি সবাই মিলে একেবারে তোলপাড় করে ফেললো। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরুলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরুলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে অবধি পাওয়া গেল। কিন্তু প্রদীপ পিসির বর্মি বাক্স যেন করে হাওয়ায় উড়ে গেল। এমন ভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে এ কথা বলতে ছাড়লো না যে বাক্স টাক্স সব প্রদীপ পিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো, নিমাই খুড়োর বাড়ি থেকে প্রদীপ পিসি যে খালি হাতে ফেরেননি এ কথা ঠিক। গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও প্রদীপ পিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা যে তার পেটে লাগছিল, এবং সেটা যে পানের বাটা নয় এও নিশ্চিত, কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল। এদিকে বাক্সের শোকে প্রদীপ পিসি একেবারে আধখানা হয়ে গেলে। অত হিরে মতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখেন, আর সে কিনা অমন করে কোল ছাড়া হয়ে গেল। শোকটা একটু সামলে নিয়ে প্রদীপ পিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর খোঁজে গিয়েছিলেন যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুড়োর আড্ডা ভেঙে গেছে, জনমানুষের সাড়া নেই। বুড়ো বেড়াল আর হুতুম পেঁচার আস্তানা শুধু রয়ে গেছে। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছা মনে রাখল। একমাত্র প্রদীপ পিসি মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন। আরো বহু বছর বাদে প্রদীপ পিসি আমাদের স্বর্গে গেলেন। যাবার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন, এই রে, বাক্সটা কি করেছিলাম একদিন পরে মনে পড়েছে। বলেই চোখ মুজলেন। তাই শুনে প্রদীপ পিসির শ্রাদ্ধের পর আর এক চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, ও এই তারপর সেই বাক্স আমি বার করব। কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুর সুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী, পুত্র, পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল। আমি আশা করে বসেই আছি পাঁচু মামা লোমহর্ষণ আরো কিছু বলবে, কিন্তু দেখলাম পাঁচু মামা চটিটি খুলে ঘুমের জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি হতে লাগলো। চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, এই 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি,
তাকে যে আবিষ্কার করবেন তা কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন কিছু পেয়েছেন নাকি? পাঁচু মামা বলল, ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? প্রদীপিসির শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনে কোথাও আছে, চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে। লুকিয়ে রাখবার তো আর সময় পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চোরেও নেয়। কিন্তু 500 বার বলছি মশাই, তাতে আপনার কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সবাই শুয়ে পড়ল, আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম। ক্রমে ক্রমে সে সব আবছা হয়ে এলো, আর আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় একটা বর্মি বাক্স, লালচে রঙের উপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন। তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জিভ লকলক করছে। আরও দেখতে পেলাম যেন বাক্সের ঢাকনিটা খোলা হয়েছে, আর তার ভিতর পায়রার ডিমের মতন, মোরগের ডিমের মতন, হাঁসের ডিমের মতো, উট পাখির ডিমের মতন সব হিরে মণি আমার চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ খচ করে ট্রেন থেমে গেল। মামার বাড়ি স্টেশনে পৌঁছলাম গভীর রাতে। স্টেশনের বেড়ার পিছনে কতগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন। পান খেয়েছেন অজস্র, আর বহুদিন দাড়ি কামাননি। একটা গাড়ি নেই, ঘোড়া নেই, গরুর গাড়ি দূরে থাকুক, একটা বিড়াল পর্যন্ত কোথাও নেই। আমি পাঁচু মামার দিকে তাকালাম। পাঁচু মামাও ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম, তুমি যে প্রায় বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বাদ্যি বাজবে, মালা চন্দন নিয়ে সব সারি সারি দাঁড়িয়ে থাকবে, তারপর আমরা চতুর্দোলায় চেপে মামার বাড়ি যাব, গিয়ে গরম গরম। পাঁচু মামা এইখানে আমার খুব কাছে এসে কানে কানে বলল, চুপ ইডিয়েট, দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতো একেবারে বিপদ ঘনিয়ে আসছে? রক্ত লোলুপ নিশাচররা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করার শোভা পায়? চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু 2 সেলওয়ালা টর্চ জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পাটলি ছেলে পুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন। তারা নামতে না নামতেই গাড়িটাও ঘর ঘর করে চলে গেল, আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছেন। এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো, ও পাঁচু দাদা, ও মেজদিমণির খোকা, বলি এসো না আসনি? ঘনশ্যাম এলি? বাঁচালি বাবা। ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, জ্ঞান জ্ঞান ভালো লাগে না পাঁচু দাদা। এদিকে যে বড় গরু একেবারে আসন পেরিয়ে বসে পড়েছে, কত টানাটানি করলাম, কত কাকুতি মিনতি করলাম, এই কত ল্যাজ মোচড়লো, শেষ অব্দি গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করলাম, কিন্তু সে নড়েও না, ওই রকম বসে বসেই ঘাস চিবোয়। পাঁচু মামা বলল, এই ঘনশ্যাম, তবে কি হবে? ঘনশ্যাম বলল, হবে আবার কি, চলো দেখবে চলো। আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে কাঁকড় বিছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলো মাখা রাস্তায় এসে পড়লাম। সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি, তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে বসে দিব্যি ঘুমোচ্ছে, অন্য গরুটা তার দিকে হতাশ ভাবে তাকিয়ে জাবর কাটছে। সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল। গাড়ি অমনি চলতে লাগলো। স্টেশন ছাড়িয়ে ডান হাতে পুরনো গরুস্থান।
সেখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতাওয়ালা উইল্লো গাছ জমাট অন্ধকার করে রয়েছে। সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিস ফিস করে আমাকে ইংরেজিতে বলল, Here you can see all the graveyards of Sepoy mutiny. অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, ইংরেজিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাঁচু দাদা। এইখানে গাড়ি নামিয়ে চম্পট দেবো এই বলে রাখলাম। পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল, আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম, এই কবরের কথা বলছিলাম। ঘনশ্যাম আরো বিরক্ত হয়ে বলল, ভূতের কথা নয় মানেটা কি? কবর আর ভূত কি আলাদা? এই ইঞ্জিনি জানি না বলে কি তোমাদের চালাকি গুলো ধরতে পারবো না নাকি? না না পাঁচুদা, আমার পোষাবে না। বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এমন সময় খট 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 শব্দ করে একটা ছ্যাকড়া গাড়ি এসে উপস্থিত। আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জল জলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। পাঁচু মামা তখনই হাত পা ছুড়ে মূর্ছা গেল। ঘনশ্যাম বললে, এই দেখেছো, আবার ইয়ার কি করছো? ইয়ার কি আমার মোটেই ভালো লাগে না পাঁচু দাদা। বলে আবার গাড়ি টানতে শুরু করলো। পাঁচু মামা রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসলো। অনেক রাত্রে মামার বাড়ি পৌঁছলাম। মনে পড়লো প্রদীপিসেও এমনি দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর বাড়ি থেকে ফিরেছিলেন। সত্যি পূর্ণি বাক্সটা গেল কোথায়? পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম, হাত থেকে পড়ে টরে যায়নি তো? পাঁচু মামা দাঁত কিড়মিড় করে বলল, চুপ চুপ, এটা শত্রু রাস্তা না রে। বুক থেকে হৃৎপিণ্ড উপরে নিলেও প্রদীপিসের বর্মী বাক্সের নাম মুখে অব্দি আনবি না। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি থামিয়ে ঘনশ্যাম সিঁড়ির উপর বসে পড়লো। ঘরের মধ্যে থেকে পেঁচা, ফিঙে, নটবর, খেন্তি, পেঁচি ইত্যাদিরা সবাই বেরিয়ে এলো মজা দেখবার জন্য। কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্যও করলো না। পাঁচু মামাও নেমেই কোথায় জানি চলে গেল। শেষ অবধি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমু টুমু খেয়ে একাকার। দিদিমা আমাকে সেজ দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজ দাদামশাই ইয়া শিং বাগানো গোঁফ, হিংস্র চোখ, দিব্যি টেরি কাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছেন। বুকের ভেতর ধক করে টের পেলাম শত্রু নম্বর 1। সেজ দাদামশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অব্দি দেখে নিয়ে বললেন, ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ফুলকপির ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, চালতার অম্বল, রসগোল্লার পায়েস এক নিঃশেষে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামা কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে। দু একবার তাকালাম, পাঁচু মামার ভাবখানা যেন আমায় চেনেই না। তখন আমার ভারী দুঃখ হলো। পাঁচু মামাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু হাত ধোয়ার সময় কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দুজনে বেশি ভাব দেখালে মতলব এসে যাবে রে। ওল্ড লেডি নাম্বার 1 স্পাই। আমি একটু আপত্তি করতে গেলাম, কারণ দিদিমাকে আমার ভালো লেগেছিল। পাঁচু মামা বলল, চাপ, আমার খুড়ি আর আমি চিনি না। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু খাটে শুলাম। সেটা এমনি উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠলাম। খাটের উপর আবার 2-3টে বিশাল বিশাল পাশবালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কি সব দেখতে পেলাম। দিদিমা একটা রংচঙের জল চৌকির ওপর মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ টপ করে ঘুমিয়ে পড়ো তো মানিক, আমি খেয়ে এসে তোমার পাশে শোবো। কাল তোমাকে প্রদীপিসের বর্মী বাক্সের গল্প বলবো, একা একা শুয়ে থাকতে ভয় পাবে না তো। প্রদীপিসির নাম শুনে আমার বুকের মধ্যে ঢিপঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলোটা রেখে যাও, তাহলে আর কিচ্ছু ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন।
পাঁচু মামা কেন বলল স্পাই নাম্বার 1? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙলো দেখি ভোর হয়ে গেছে। দিদিমা কখন উঠে গেছেন। আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনে বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুল বাগান থেকে আর তার পেছনে আম বাগান থেকে কুয়াশা উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেজন্যই হোক কিংবা আম গাছ তলায় যা দেখলাম সেজন্যই হোক আমার সারা গা শিরশির করে উঠল। দেখলাম ছাই রঙের প্যান্টেলুন আর ছাই রঙের গলা বন্ধ কোট পরে মুখে মাথায় কমফোর্টার জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনোকুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকে দেখছেন। তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ। এমনি সময় শুট করে আম গাছের ছায়ার মধ্যে সে মিলিয়ে গেল আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠির দাঁতন চেবাতে চেবাতে সেজদাদা মশাই এসে দাঁড়িয়েছেন। সেজদাদা মশাই বললেন, জানিস এই বারান্দাতে আমার ছোট কাকা কত কি করিয়েছিলেন। বিলেত থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফেললেন। ঘাড় ছাঁট চুল, কোট প্যান্ট পরা, হাতে ছুরি, মুখে চুরুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেম আনিব, বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার উপর শোয়ার ঘরের সঙ্গে লাগা একটা বাথরুম বানাবো। লম্বা বারান্দাতেও তো আছেই, তার এক কোণ দিয়ে ঘোরানো লোহা সিঁড়ি বানাবো। সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি বেয়ে জমাদার উঠানামা করবে, নইলে মেম আসবে না বলেছে। তাই শুনে আমার ঠাকুমা, পিসিমা আর জেঠিমারা একেবারে হাত পা ছুঁড়ে বললেন, ও মা, সে কি কথা গো? মেমদের যে লাল চুল, কটা চোখ, ট্যাক্সে রং আর মরা খেকো ফিগার হয়, কি যে বলিস তা ঠিক নাই। মেমরা যে এটি পর্যন্ত খাই শুনেছি। ও মা! ছোট কাকা বিরক্ত মুখ করে বললেন, অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই তাহলে আমার আর কিছুই বলবার নেই। বলো তো নাগা সন্ন্যাসী হই। মেমেও দরকার নেই, নূতন সুটগুলোতেও আর দরকার নেই। তাই শুনে ঠাকুমারা তো সবাই আরো চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু ভয় ঠাকুরদার কানে কেউই কথাটা তুললে না। ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করে ফেললেন। ওইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল। দোতলা থেকে ছাদে উঠবার কাঠের সিঁড়ি একটাই ছিল, বাঁদর তাড়াবার জন্যে। তারই ঠিক নিচে দিয়ে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাগড়ি কেনা বাকি রইল। ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায়, দিন রাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়া চোররাও সুবিধে পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম গেল ভেঙে। গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন। চোররাও সিঁড়ি দিয়ে ধপা ধপ নেমে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরদিন বুঝলি সকালে উঠেই মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন। রাগের চোটে ছাদে উঠবার কাঠের সিঁড়িটা অবধি খুলিয়ে দিলেন। কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন আর ছোট কাকাকে ডেকে বললেন, পানোর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। শেষটা ওই পানুর ফর্সা মোটা গোল চোখো 12 বছরের মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল। এবং বিশ্বাস করবে কি জানি না, তারা সারা জীবন পরম সুখে কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। এই রে আবার ঘনশ্যাম এদিকে যে আবার আমার ইসবগুল নিয়ে আসছে। এই বলিস যে আমি বেরিয়ে গেছি। হ্যাঁ বলেই সেজদাদা মশাই হাওয়া। আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাঁদর তাড়াবার সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা তখনও রয়েছে।
সব পুরনো বাড়ির মতন মামা বাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত, বারান্দাগুলোর এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটি সকাল থেকে দেখা যায়নি। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করলো না। দুপুরে প্রদীপিসির বর্মি বাক্সর সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো একটা খুব হাসি গল্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম। বারান্দার বাঁক ঘুরেই দেখি চাকর বাকররা বিষম ঘটা করে অতিথি সৎকার করছে। কি একটা রোগা লোক ঠ্যাং ছড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জল চৌকিতে বসে রয়েছে। চারদিকে পান বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যাম ট্যাম সবাই উপস্থিত আছে। পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ পেয়েই নিমেষের মধ্যে রান্নাঘর ভোঁভা। কে যে কোথায় চম্পট দিল ঠাউরি পেলাম না। চোখের পাতা ফেলতে না ফেলতেই দেখি কেউ কোথাও নেই, খালি বামুন দিদি ঘোমটার ভিতরে হাই তুলছে এবং বিড়ির শেষ চিহ্নটা পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি। ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউরে উঠল। এত দূর সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে নিয়ে দুপুর গড়াতে না গড়াতে একেবারে ভেতরে এসে সেদিয়েছে। চুলগুলো আমার সজারুর কাঁটার মতো উঠে দাঁড়ালো। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, কে লোকটা? বামুন দিদি যেন আকাশ থেকে পড়লো। কোন লোকটা খোকা বাবু? তুমি আমি ছাড়া আর তো লোক দেখছি না কোথাও। বলেই সে সরে বসলো। অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ! এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ করব কি? সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম, সে নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে। তবুও তখনই তার খোঁজ করতে বেরুলাম। 4-5টা ভুল দরজা খুলে 4-5 বার তারা খাবার পর দেখি পূর্ব দিকের ছোট ঘরে তক্তপোষের ওপর শুয়ে শুয়ে পাংশুপানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখে বিষম বিরক্ত হয়ে নাকি সুরে বলল, ওহ, কেন আবার বিরক্ত করতে এসেছো? যাও যাও এখন এখান থেকে। আমি বললাম, চারদিকে যেরকম ষড়যন্ত্র চলছে এখন আর তোমার আরাম করে শুয়ে বসে পেটে হাত বুলোনো শোভা পায় না। এদিকে শত্রু এসে ঢুকেছে, সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে? না, তাই না শুনে এমনি ক্যাও ম্যাও শুরু করে দিল যে আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম। সারাদিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বলেছিলাম তোকে প্রদীপিসির বর্মি বাক্সের গল্প বলবো, তবে শোন। দিদিমা সবুজ বালাপোষ ভালো করে গায়ে জড়িয়ে গালের পান দাঁতের পিছনে ঠুসে গল্প বলার জন্য রেডি হলেন। আমার বুক ঠিপ ঠিপ করতে লাগলো। দিদিমা বলতে লাগলেন, প্রদীপিসি ইয়া ছাটি ছিল, ইয়া পান্ডা ছিল। রোজ সকালে উঠে আজ সে দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভিজিয়ে খেতেন। কি তেজ ছিল তার! সত্যি মিথ্যে জানি না, একবার একটা শ্যামলা গরু হাম্বা হাম্বা ডেকে ও দুপুরের ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার দিকে এমনি করে তাকালেন যে সে 3 দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো। প্রদীপিসি একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিছু না বলে রমাকাণ্ড নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন। ফিরে এলেন দুপুর রাত্রে, এসেই মহা হইচই লাগালেন কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। সে সবাই মিলে নাকি 1.5 বছর ধরে ওই বাক্স খুঁজেছিল। কোথায় পাওয়া যাবে? কেউ চোখে দেখেনি সে বাক্স। শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না। আমি নিঃশেষ বন্ধ করে বললাম,
তাতে কি ছিল? দিদিমা বললেন, কি জানি, মশলা টশলা হবে। ওই প্রদীপিসির একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল গজা। কালো রোগা ডিগডিগে, এক মাথা কোকড়া কোকড়া তেল চুকচুকে চুলে টেরি বাগানো, দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে। পড়াশোনা কি কোনো রকম কাজ কর্মের নামটি নেই। সারাদিন গোলাপি গেঞ্জি আর আদ্দির ঝুলো পাঞ্জাবি পরে পাড়াময় টোটো কোম্পানি, চকের থিয়েটার, এখানে ওখানে আড্ডা, অথচ কারুর কিছু বলবার জো নেই। প্রদীপিসি তাহলে আর কাউকে আস্ত রাখবেন না। জানিস তো, ভালো লোকের কখনো ভালো হয় না। যত জগতে সব বদমাইশ আছে, সবাই সুখে জীবন কাটিয়ে যায়। গজারও তাই হলো। যখন আরো বড় হলো, গাঁজাগুলি খেতে শিখলো, জোর আড্ডায় গিয়ে জুটলো। মাঝে মাঝে 1-2 মাস দেখা নেই, আবার এক গাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে। প্রদীপিসি যেখান থেকে যেমন করে পারেন টাকা জোগান, পাজি ছেলেকে পায় কে। হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে। কোথায় কোথায় বাড়ি শুদ্ধ লোককে পাঁঠার মাংস খাওয়ায়, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনে। একবার সমস্ত চাকরদের গরম গরম বেনিয়ান কিনে দিল। ঘোড়ার গাড়ি কিনলো, হীরের আংটি কিনলো। বাড়ি শুদ্ধ সবাই থরহরে কম্পমান। কে জানে কোথা থেকে এত টাকা পায়। প্রদীপিসি অব্দি চিন্তিত হলেন। অথচ চুরি ডাকাতি করলে তো এতদিন পেয়াদা এসে হানা দিত। টাকা ভালো, কিন্তু পায় কোথা? গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল। রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ি পাশপালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকাচ্ছেন, আর কোথাও কোনো আওয়াজ নেই। তারপর শুনলাম দূরে হুতুম পেঁচা ডাকছে, আর মাথার উপর পুরনো কাঠের কড়িগুলো মটমট করে মোড়ামুড়ি দিচ্ছে। বুঝতে পারছিলাম এইসবের জন্য ঘুম ভেঙে যায়নি। যার জন্য ঘুম ভেঙেছে সে নিশ্চয়ই আরো লোমহর্ষ। শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পা শিরশির করতে লাগলো, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, জল না খেয়ে আর 1 মিনিটও থাকা অসম্ভব হলো, আস্তে আস্তে খাট থেকে নামলাম। আস্তে আস্তে দরজা খুলে বাইরের প্যাসেজে দাঁড়ালাম। ওই একটু দূরে সারি সারি 3টে কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানে ঘুরঘুরতে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছে করছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গুলিটা চুলকোচ্ছি আর মন ঠিক করছি, এমন সময় কার পায়ের আওয়াজ শুনতে পেলাম। কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে গেল। যেদিক থেকে শব্দ সেদিকে সেজদাদা মশাইয়ের ঘর। কল্পনা করতে লাগলাম দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে, হাত দিয়ে শীত কাটতে কাটতে, কানে মাকড়ি পড়া, লাল নেংটি, গায়ে তেল চুকচুকে সব চোর ডাকাতেরা সেজদাদা মশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়া নিচ্ছে, মখমলের চটি পায়ে দিচ্ছে। এমন সময় ঠুস করে সেজদাদা মশাইয়ের দরজা খুলে গেল, আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম। সেই চিমড়ে ভদ্রলোক বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগুচ্ছে। আমার তো তখন নড়বার চড়বার ক্ষমতা ছিল না, তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম। লোকটা কিন্তু একটা কি পেরেকে না কিসে হোঁচট খেয়ে তোর শালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো। ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরেই ফিরে যাওয়া যাক। একবার বেরোলো চিমড়ে ভদ্রলোক, এরপর হয়তো বেরোবে দামড়া ডাকাত। ফিরতে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবে মাত্র
পকেটে পুড়েছি, এমন সময় আবার সেজ দাদা মশাইয়ের ঘরের দরজা খুলে গেল এবং স্বয়ং সেজ দাদা মশাই বেরিয়ে এসে টর্চ হাতে নিয়ে আঁতি পাতি করে কি যেন খুঁজতে লাগলেন। আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি তো আছি, ধরে ফেললে কি যে হবে ভাবা যায় না। এমন সময় সেই একই পেরেকে না কিসে হোঁচট খেয়ে সেজ দাদা মশাইও হাত পা ছুঁড়ে কত কি যে বললেন তার ঠিক নেই। ভালোই হলো, আমাকে দেখবার আগেই খোঁড়াতে খোঁড়াতে ঘরে গিয়ে বোধহয় কিছু লাগালেন টাগালেন। আমি যে কি ভাববো ঠাউর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম। পকেটের কাগজটা কড়কড় করতে লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন, পড়বার উপায় নেই। রংচঙে জলচৌকির ওপর রোজকার মতো আজও দেশলাই মোমবাতি রাখা ছিল, কিন্তু সব জানাজানি হয়ে যাবার ভয় আর জ্বালালাম না। সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখলাম প্রদীপিসি এসে পেছনের বারান্দাটার দরজা থেকে আমাকে ডাকছেন। ইয়া সন্ডা চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, থান পরা, ছোট করে চুল ছাঁটা, কপালে চন্দন লাগানো, অবিকল পাঁচু মামা যেমন বলেছিল। এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন, অন্য হাতটা পিছনে রেখেছেন। আমি কাছে যেতেই বললেন, বাক্সটা পেয়েছিস? আমি বললাম, কই না তো। নিমেষের মধ্যে বাক্স কোথায় ফেলেছিলে যে বছরের মধ্যেও খুঁজে খুঁজে পাওয়া যায়নি। আমার আশা আছে যে আমি দুদিনেই খুঁজে দেব। কোথায় রেখেছিলে? প্রদীপিসি বললেন, ভালো করে খুঁজে দেখ, পেলে তুই নিস। পাঁচুটা একটা ইডিয়েট, জোলাপের ডোজ পর্যন্ত ঠিক করতে পারে না, তুই নিস। বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে, তোর মাকে দিস, আর ওই বেটা চিমড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস। বিশ্বনাথের কৃপায় আমার গজার আর কোনো অভাব নেই। জুড়ি গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, গাঁজার ব্যবসা করেছে। আহা, বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্ঠদের কি গতি হবে। বলে আমাকে চুমু খেয়ে প্রদীপিসি ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন এবং পিছন ফিরতেই দেখলাম যে হাতটা পিছনে রেখেছিলেন তাতে ইয়া মস্ত এক গদা। গদা দেখে এমন চমকে গেলাম যে ঘুমই ভেঙে গেল। দেখলাম সকালবেলার রোদ পিছনের দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে। কাটা সিঁড়ির দাগটা চকচক করছে। হঠাৎ কেন জানি মনে হলো সিঁড়িটা একটা ভারী ইম্পর্টেন্ট জিনিস। এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুত বাবু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 পাইলাম, শাহ নিধিরাম শর্মা। পুহ, সব অনুসন্ধানাদি গোপন থাকিবেক। অবাক হয়ে ভাবছি সেজ দাদা মশাই কি উদ্দেশ্যে চিমড়িকে টাকা দিলেন, কি অনুসন্ধান, এ বিষম সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতন ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতো হাঁপাতে লাগলো। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে ঘাম দেখা দিয়েছে, চুল উস্কো খুস্কো। চিঠিটা পকেটে গুজে লাফিয়ে খাট থেকে নেমে বললাম, কি হয়েছে পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছো? পাঁচু মামা শুকনো ঠোঁট আরো শুকনো জিভ দিয়ে 4টে চেষ্টা করে বলল, এই এই, খেন্তি পিসি এসেছে রে। আমি বললাম, খেন্তি পিসিটা আবার কে? পাঁচু মামা আমি সেহেন মুখটি করে বলল, প্রদীপিসি দা সেকেন্ড। চিঠিটা পাঁচু মামার নাকের সামনে নেড়ে বললাম, ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না মামা, স্বয়ং সেজ দাদা মশাই এতে ভীষণভাবে জড়িত আছেন, এই দেখো তার প্রমাণ। পাঁচু মামা চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে এমন সময় প্রচন্ড ধাক্কা খেয়ে দরজা গেল খুলে। আর সত্যি বলছি, অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রদীপিসির মতো কি একজন তেলো হাড়ি মুখ নিয়ে ভেতরে এলেন। বুঝলাম ওই খেন্তি পিসি। পাঁচু মামা দরজার ঠেলা খেয়ে ছিটকে খাটের ওপর পড়েছিল। সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলল, এই এই, কি কি করতে পারো আমার তুমি? এমন কোন স্ত্রীলোক জন্মায়নি যাকে আমি ভয় পাই। জানো, আমার বুকের মধ্যে সিংহ।
এইটুকু বলতেই খেন্তি পিসি কোমরে কাপড় জড়িয়ে খাটের দিকে এক পায়ে গুলেন, আর পাঁচু মামাও অন্য দিক দিয়ে টুপ করে নেমে খাটের তলায় অগন্তি হাঁড়ি কলসির মধ্যে সেঁধিয়ে গেল। খেন্তি পিসি তখন আমার মুখের দিকে মুখ ফিরিয়ে আপাদ মস্তক আমাকে কাঠ ফাটা দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন। আমার হাত এমনি কাঁপলো যে চিঠিটা খরমর খরমর করে উঠল। তাই শুনে খেন্তি পিসি এমনি চমকালেন যেন বন্দুকের গুলি শুনেছেন। কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু সে কথা বলার আগেই শেষ দাদা মশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। খেন্তি পিসিকে দেখে একটু অপ্রস্তুত হয়ে বললেন, খেন্তি, তুই আবার এখানে কেন রে? খেন্তি পিসি চায়না ক্যান্ডেল পাওয়ারের চোখ দুটো আমার ওপর থেকে সরিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বললেন, কেন, তোমার তাতে কোনো অসুবিধে হচ্ছে? পুজোর সময় তো একটা কাঁচ কলাও দিলে না। আমার ভজাকে যে কাপড় দিলে সে অতি খেলো সস্তা রাবিশ। বাপের বাড়ি থেকে কলাটা মূলটা দূরে থাকুক, কচুটারও তো মুখ দেখি না, তাই বলে বৌদির ঘরের কোনায় একটু জায়গাও হবে না? পাঁচু মামা এখানে দুটো হাঁড়ির মাঝখান দিয়ে মুন্ডু বের করে চেঁচিয়ে মেচিয়ে বলল, জায়গা হবে কি না হবে তাতে তো তোমার ভারী বই গেল। এই ভর সকালে আমার ঘরেই বা তোমার কত জায়গা? বলেই কচ্ছপের মুন্ডুর মতো শুট করে আবার অদৃশ্য হয়ে গেল। সেচ দাদা মশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিলেন, এই পাঁচু হতভাগা, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে খেন্তি পিসিও বললেন, এই বেরো এক্ষুনি। তুই নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশা সরিয়েছিস। বেরো বলছি, তোকে আমি সার্চ করবই করব। না বেরোলে ওই খাটের তলায় সেদিয়েই সার্চ করব। আমি জানি না তোদের সব চালাকি। প্রদীপিসির বাক্সর জন্য তোরা ছকছক করে বেড়াচ্ছিস, অথচ বাক্সতে আর কারো অধিকার নেই। ওটা স্ত্রী ধন, ওটা আমি পাবো। সেচ দাদা মশাই রেগে বললেন, তুই পাবি মানে? তোর ভজার পেটে যাবে বল। আমি আইন পাশ করেছি তা জানিস? কেউ যদি পায় তো আমি পাবো। জানিস আমি 200 টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছি। ও বাক্স আমি বের করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল। দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো আলস্টার পরে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন। বিড়িটা এবার বের করে বললেন, মনে থাকে জানো, 3 ভাগের 1 ভাগ আমার। আর যদি বাক্স পান, আমার অদ্ভুত বুদ্ধির সাহায্যেই পাবেন। খেন্তি পিসি হঠাৎ আবিষ্কার করলেন খাটের তলা থেকে পাঁচু মামার ঠ্যাং দুটো অসাবধানতা বশত একটুখানি বেরিয়ে রয়েছে। আর যায় কোথা, নিমেষের মধ্যে হিড় হিড় করে টেনে পাঁচু মামাকে বের করে 2 থাপ্পড় লাগালেন। তারপর বুক পকেট থেকে একটা মোটা মতো কাগজ টেনে বের করে বললেন, হ্যাঁ, তবে তবে না নকশা নিসনি? তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখেছো সেজদা, বেটার ছেলে সংস্কৃতে 19 পেয়েছে। সেজদাদা মশাইও অমনি বললেন, কই দেখি দেখি দেখি। চিমড়ে ভদ্রলোকও এগিয়ে বললেন, মানুষ হওয়াই একরকম অসম্ভব। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় ঢুকলো এবং এবার পা গুটিয়ে সাবধানে বসে বলল, এই এই এই, আমার কলেজের পরীক্ষা রিপোর্ট দিয়ে তোমাদের কি দরকার শুনি? বিশেষত এই খেন্তি পিসির মতো একজন আকাট মুখ্য স্ত্রীলোকের। নকশা হারিয়েছো, দরকারি কাগজ হারিয়েছো, তাই আমার উপরে হামলা না? আর ওই ইজের পড়া ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি? হ্যাঁ, পাঁচু মামার কাছে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি, কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করবার সময় নেই। দেখলাম খেন্তি পিসি, সেজদাদা মশাই আর চিমড়ে ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে পাঁচু মামা সংস্কৃতের নম্বর ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। শুনতে পেলাম ফোঁস ফোঁস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বুঝলাম বিপদ সন্নিকট। হঠাৎ ও দিদিমা বলে চেঁচিয়ে ধাঁ করে পিছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেওয়ালে সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাঁজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙুল গুঁজে গুঁজে একেবারে ছাদে এসে উপস্থিত হলাম। হ্যাঁ, এবার আমি নিরাপদ। যদিও আমি এখনো অব্দি চা পাইনি, তবুও নিরাপদ। আমি
ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারোর সাধ্যে নেই ওপরে ওঠে। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরিয়ে দিল। আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইতে লাগলো। দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমেছে, কত বছর ধরে কে বা জানে। শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বকম বকম করছে। দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতো করা, তাতে খোপ খোপ আছে। পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে। চারদিকে একটা পায়রা পায়রা গন্ধ। খিদে যে পায়নি তা নয়, তবু যেই মনে হলো নিচে সব ওত পেতে বসে আছে, নেমেছে কি কপাং করে ধরবে, অমনি আর আমার নামার ইচ্ছে রইল না। দরকার হলে ছাদে শুধু দিনটা কেন, রাতটাও কাটাবো বলে স্থির করলাম। না, কিছু করবার নেই, কিছু দেখবার নেই। চারদিকে পাঁচিল, উপরে আকাশ, আর কষ পায়রা কে জানে। শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে, কখনো রেগে চেঁচিয়ে, কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম, যেন পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখরা আমাকে অবাক হয়ে দেখছে, আর তাদের মায়েরা চেঁ চেঁ লাগিয়ে দিয়েছে। সারি সারি খোপে শত শত পায়রার বাসা, চারদিকে পায়রার পালক, পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়ে গেছে। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল একটা কোণে দুটো খোপ ছাড়া। তখন আমার গায়ের লোমগুলি খড়খড় করে একটার উপর একটা উঠে দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতো হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শো শো করে সমুদ্রের শব্দ। যে আমি কোনো দিনও অঙ্কে 40-এর বেশি পেলাম না, সে আমি কি তবে আজকে 100 বছর ধরে কেউ যা পাইনি সেই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল, আর আমি তরতর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে ওপরে উঠে গেলাম। ওপরে উঠে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে, কিন্তু মাঝখানটা ফোপড়া, কেমন যেন একটু ভিজে ভিজে গন্ধ। আর দেওয়াল কেটে খোঁচা খোঁচা হরফে লেখা, এটি শ্রীগজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতো ছোট তাক করা আছে। বোধহয় তারই বাইরের দিকটাতে যে খোপ আছে, তাদের জায়গার অভাবে পায়রা বাসা করেনি, তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে 2 হাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনার উপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জল জল করছে। কোলের উপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। উপরে খানিকটা ছেঁড়া মতন হলদে হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছেঁদা করে সুতো চালিয়ে কাগজগুলোকে একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। তার এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরফে গজা কি সব লিখেছে। সেই পুঁথিও নামালাম। নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে 8-10টা সাদা নীল সবুজ পাথর বসানো আংটি, হার, বালা, একজোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল। বুঝলাম স্বপ্নে প্রতিবেশী এটাই আমার মাকে দিতে বলেছিলেন, তাই তক্ষুনি সেটা পকেটে পুরলাম। তারপর পুঁথিটা খুলে কি আর বলবো, দেখলাম যে শ্রীগজার লেখা পড়া আমার সাধ্যি নয়। বুঝলাম পুঁথিটা শেষ দাদা মশাইয়ের হাতে দেওয়া দরকার, বাক্সটা দিদিমাকে দেব, যেমন খুশি ভাগ করে দেবেন। তখন আমি ওদের ক্ষমা করলাম। আমাকে গোল হয়ে মিছিমিছি আক্রমণ করার জন্য ওদের উপর একটুও রাগ রইল না। বাক্সটা নিয়ে যে কত কষ্ট করে দেওয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম, আবার দেওয়াল বেয়ে বাইরের দেওয়াল দিয়ে নামলাম, সে আর কি বলবো। তারপর বাঁদর তাড়ানোর সিঁড়ি খাঁজ বেয়ে নামাটাও প্রায় অমানসিক কাজ। নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু আমার হাতে ধরা 100 বছর আগে হারানো প্রতিবেশীর বর্ণী বাক্স দেখে সবাই নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে।
কেবল ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্স দিলাম, আর ঢাকনির তলা থেকে হলদে পুঁথি বের করে সেজ দাদা মশাইয়ের হাতে দিলাম। সেজ দাদা মশাই অন্যমনস্ক ভাবে সেটা হাতে নিয়ে উল্টাতে লাগলেন, আর চিমড়ে ভদ্রলোকও অভ্যাস মতন নিঃশব্দে এগিয়ে ওর ঘাড়ের ওপর দিয়ে দেখতে চেষ্টা করলেন। কিন্তু সেজ দাদা মশাই খুব লম্বা আর চিমড়ে ভদ্রলোক খুব বেটে হওয়াতে সুবিধে হলো না বিশেষ। হঠাৎ সেজ দাদা মশাই বিষম চমকে উঠে বললেন, এই যে বাবার প্রদীপ পিসির ছোট বোন মণি পিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুঁথি, এ কোথায় পেলি রে? আরে এ হারানোর ফলেই তো পুরোহিত ঠাকুর ভুল ভাল মন্ত্র পড়িয়েছিলেন, আর তার ফলেই বাবার মণি পিসি আর পিসেমশাই সারাটা জীবন ঝগড়া করে কাটিয়েছেন। তারপর পাতা উল্টাতেই গজার হাতে লেখা চোখে পড়াতে আরো বিষম চমকে গিয়ে বললেন, শোনো শোনো, প্রদীপ পিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো। আরে এটা যে একটা ডায়েরির মতো শোনাচ্ছে, না আছে তারিখ, না আছে বানানের কোনো নিয়ম কানুন। বেটা সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে এই দেখো দেখো তাতে কি লিখেছে। সোমবার সর্বনাশ হয়ে আছে। মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠানে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুজিয়া দিয়া মাতা ঠাকুরানী সমস্ত ভুলিয়া গিয়াছেন। অভ্যাস মতো বাড়ি শুদ্ধ সকলকে একেবারে তারণ পীড়ন করিতেছেন। মঙ্গলবার আর পারা যায় না, আমি কিছুতেই কাহাকে দিব না স্থির করিয়াছি। অথবা ইহারা যেরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে, বাক্স বগলে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া আর কোনো উপায় নাই। বগলে একেবারে কড়া পড়িয়া গিয়াছে। শুক্রবার সৌভাগ্যবশত তারিওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধে পাইয়াছি। খোঁজাখুঁজি বন্ধ হইলে বাড়ি আনিব। সোমবার তারিওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি। বিষম লাভ হইতেছে। এদিক ওদিক ঘোরাঘুরিও করিতে হয় বটে। শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি, বহু দানও করিয়াছি। ইহারা জিনিস লয় অথচ আমাকে সন্দেহের চোখে দেখে, তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনব। রবিবার ঘটনাক্রমে গম্বুজের ভিতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি। এখানেই আমার এই লিপি ও বাকি গুটি কত অলংকার রাখিলাম। ইহাদের বিবাহাদি হইলে উপহার দেয়া যাইবে। ইতি শ্রী গজ। সেজ দাদা মশাই হতাশ গলায় বললেন, তারপরই বোধহয় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়া দিয়েছিলেন। গজার আর কাউকে গহনা উপহার দেওয়া হয়নি। শেষে তো সে কলকাতাতেই থাকতো শুনেছি। প্রদীপ পিসির ফিক করে হাসারও কারণ বোঝা গেল। তার মতে গজার থেকে বাক্স পাওয়ার যোগ্য পাত্র আর কেই বা ছিল। খানিকক্ষণ চুপ করে থেকে খেন্তি পিসি বললেন, বাক্সে কি আছে? দিদিমা ঢাকনি খুলে দেখলেন, বললেন, আমি ভাগ করে দিচ্ছি। খেন্তি, যদিও তুই আমার কাছ থেকে সেবা 300 টাকা ধার নিয়ে শোধ দিসনি, তবু ওই হারটা তুই নে। সেজ দাদা মশাইকে বললেন, ঠাকুরপো, তোমার কথা যত কম বলা যায় ততই ভালো। তুমি এই হীরের আংটিটা নাও। এটা মেজ ঠাকুরপোর ছেলেকে দেব, এটা পাঁচুর, এটা ন্যাড়ার প্রাপ্য, এটা পুটকি পাবে, এটা বুঝকি পাবে, আর এই বালা জোড়া আমার ভাগ, আমার মেয়েকে দেব। বলে মাকে দেবার জন্য আমার হাতে দিলেন। তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন, বাকি রইল এই পান্নার আংটি। এটা দাদা তোমার, কারণ তুমি খুঁজে না দিলে এদের দ্বারা হতো না। এবার চলো দেখিনি, কত পুলি বানিয়েছি, হাত মুখ ধুয়ে খাবে চলো। হ্যাঁ, বাক্সটা কিন্তু আমি নিলাম, মশলা রাখবো। দিদিমার সঙ্গে চলে যেতে যেতে শুনলাম খেন্তি পিসি পাঁচু মামাকে বলছেন, তাকে দিল 7 নহর আর আমার বেলায় 1 ছড়া। আর চিমড়ে ভদ্রলোক সেজ দাদা মশাইকে বলছেন, স্যার আমার 200 টাকা। শুনছিলেন লেখিকা লীলা মজুমদারের লেখা গল্প প্রদীপ পিসির বর্মি বাক্স। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।